আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মধ্যরাতে রেল উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধীদের বৈঠক। কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। সকাল থেকে চলবে ট্রেন। 15 দিনের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখার আলটিমেটাম। 7 কলেজের শিক্ষার্থীদের 1 মাসের মধ্যে কার্যক্রম শুরুর দাবি মেনে নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টে পরিণত হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। মানুষের আস্থা ও বিশ্বাস নষ্টকারী কর্মীদের প্রশ্রয় দেয় না বিএনপি। এবং দ্রুতকালীন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব জানালেন সংস্থাটির মহাপরিচালক। দ্রুত দেয়া হবে দুর্নীতি মামলার চার্জশিট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী রেলওয়ের রানিং স্টাফরা। মধ্যরাতে মিন্টু রোডের বাসায় রেল উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধীদের বৈঠকে বেশ কিছু দাবি দাওয়া মেনে নেওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সকাল থেকে ট্রেন চলাচলে কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধার দাবিতে রানিং স্টাফরা কর্মবিরতিতে গেলে বন্ধ থাকে সারা দেশের রেল চলাচল। এতে দিনভর চরম ভোগান্তিতে মধ্যে পড়েন যাত্রীরা। মঙ্গলবার দিন রাতে দফায় দফায় বৈঠকের পর সর্বশেষ রাত 2:30টার দিকে সমাধান হয় রেলওয়ের অচলাবস্থার। রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যথাসম্ভব পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা জানান। উপদেষ্টা জানান, মানবিক বিচারে রেলের কর্মচারীদের জন্য যতটুকু করা সম্ভব তা করা হয়েছে। ওভারটাইম ইস্যুরও সমাধান করা হয়েছে। এর বাইরে যেসব দাবি তা আপাতত পূরণ করা সম্ভব নয় বলে জানান তিনি। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। রোজায় যাতে খাদ্য ঘাটতি না হয় এই জন্য চাল ও গমের মজুদ নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা। রেলের কিছু ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। 15 দিনের মধ্যে নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং আগামী 1 মাসের মধ্যে তার কার্যক্রম শুরুর দাবি সহ 5 দফা জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তে 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এর আগে সচিবালয়ে 7 কলেজের শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে প্রথমবারের মতো এই সংবাদ সম্মেলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা, যেখানে উঠে আসে তাদের বহুল প্রত্যাশিত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি সহ নানা চাওয়া পাওয়া। আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে আগামী 1 মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকেও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। এ সময় গেল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে 7 কলেজের আহত শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন বলেও অভিযোগ শিক্ষার্থীদের। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের যে বিচার সুষ্ঠু সমাধান না হয়, রাকিব সহ হাসপাতালে যারা আছে তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের হাসপাতালে গিয়ে দেখতে পাবো না কিভাবে করে পিটিয়ে আহত করা হয়েছে। এটা একটা ধিক্কার আমাদের। এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠকে তাদের সব দাবি পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। আমাদের সব দাবিগুলোর বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সেগুলো পূরণ করা হয়েছে। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা এগুলি নিয়ে আমাদের
পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এইগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এইগুলি ব্যবস্থা নেব। এই আশ্বাসেই 7 কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলতে না দেওয়ার কর্মসূচি প্রত্যাহার করে নেন। 7 কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট ও মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ। মানুষের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কাজের সাথে জড়িতদের কোনোভাবে প্রশ্রয় দেবে না বিএনপি। তাদের দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট করলে কি পরিণত হতে পারে। মনিরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শাসন ব্যবস্থার কি ধরনের সংস্কার করতে চায় 31 দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই জেলা পর্যায়ে দলের ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এখন বিএনপিকে ঘিরে দেশের মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে তা পূরণ করতে হবে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করেন এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। আমরা পপুলার কি পপুলার না, এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, মানুষের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের সাথে জড়ালে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হবে দল। দলমত নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে, আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্ট আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের পরিণতি কি হতে পারে। একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের বিভিন্ন পরামর্শ ও 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। জনগণের মাঝে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারবো। মইনুল হাসান, এটিএন বাংলা। বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাতে 2টি শীর্ষ কোম্পানি। আবুধাবি পোর্টস গ্রুপের সিইও আহমদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাস্টারের এশিয়া প্রশান্ত অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাদলুম আল সুয়াইদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে এই বিনিয়োগের প্রস্তাব জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকেও আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাজদার বাংলাদেশের সমুদ্র বন্দরের উন্নয়ন, ব্যবস্থাপনা, পণ্য পরিষেবা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যবসা করতে প্রস্তুত, তারা তাদের প্রয়োজন মতো প্রকল্প স্থাপন করতে পারে। প্রস্তাবিত 3B টার্মিনালের উন্নয়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথভাবে বিনিয়োগ পরিচালনা, কন্টেইনার ব্যবস্থাপনা এবং বহির্মুখী টার্মিনালের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে আবুধাবি পোর্টস গ্রুপ। অন্যদিকে উপকূলে পুনরুদ্ধার জমিতে 6,500 কোটি টাকা ব্যয়ে 250 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আগ্রহের কথা জানান মাজদার গ্রুপ। এ সময় দুবাই সরকারের পাঠানো আমন্ত্রণপত্র ডক্টর ইউনুসের হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদি। সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী জেলা ও মহানগর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করে তিনি মন্তব্য করেন। রিজভী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন মন্ত্রণালয় সহ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে একটি দলের সমর্থকদের আধিপত্য দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত সরকার হয়ে গেছে।
আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবাণ এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? দুদক আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব, সে লক্ষ্যে তদন্ত টিম কাজ করছে বলে জানালেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। যদিও শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হবে বলে মনে করেন দুদকের আইন শাখার সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারক মইদুল ইসলাম, তবে তাকে পলাতক দেখিয়ে দুর্নীতির মামলায় বিচার শুরু হতে পারে। এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। তারা ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। আইন অনুযায়ী তো সম্ভব, সুতরাং আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে। বেক্সিমকো লিমিটেডের মোট ঋণের পরিমাণ 40,000 কোটি টাকার বেশি। এর মধ্যে অস্তিত্বহীন 16টি প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ নেওয়া হয়েছে 12,000 কোটি টাকা। উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শাখাওয়াত হোসেন এসব কথা বলেন। বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠানের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারির মধ্যেই কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলেও জানান তিনি। বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ টোটাল হচ্ছে 28,544.14 কোটি। আগে বলেছি যে 16টা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানির, এই 16টার এগেনস্টে 12,000 কোটি টাকা। কাজে এই সমস্ত কিছু মিলিয়ে 40,000 প্লাস কোটি টাকা ঋণ রয়েছে। সরকারিভাবে গাছ কাটার আগে নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায়ের 7 দিনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়কে গাছ কাটার অনুমতি নেওয়ার জন্য একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত রায় বলেছেন যে ঢাকার গাছ কাটার ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়কে বলেছেন একটা কমিটি গঠন করার জন্য, যেখানে আপনার পরিবেশবিদরা থাকবে, তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্সের প্রফেসররা থাকবে। জনপ্রশাসন সচিবকে একটা সার্কুলার ইস্যু করতে বলছেন সমস্ত জেলা প্রশাসকদের কাছে, যে জেলা প্রশাসকরাও তার জেলার জন্য একটা কমিটি গঠন করবেন। উপজেলা লেভেলেও একটা কমিটি থাকবে, সেখানে ইউনো থাকবেন, এসিল্যান্ড থাকবেন, পরিবেশবিদরা থাকবেন, ওদের নিয়ে একটা কমিটি থাকবে। সেই কমিটি ওখানে অনুমতি দিলে সে গাছটা কাটতে পারবে। গ্রাম অঞ্চলে যে সাধারণ মানুষের যে ব্যক্তিগত গাছ, ওইটা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত না। অতিরিক্ত মুনাফার আশায় যারা এস আলম গ্রুপের মালিকানাধীন দুর্বল ব্যাংকগুলোতে অর্থ আমানত রেখেছেন তা পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে এর জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। রাজধানীর সিরডাব মিলনায়তনে মাইক্রো ক্রেডিট অথরিটির সেমিনারে গভর্নর বলেন 22টি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম অযৌক্তিক। অভিযোগ করেন সমবায় সমিতির মাধ্যমে ঋণ নিয়ে বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছে। সাইফুল আলমের রিপোর্ট। মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন নিয়ে সারা দেশে 724টি প্রতিষ্ঠান 26,000-এরও বেশি শাখার মাধ্যমে 3 লাখ কোটি টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করে আসছে। এর বেশিরভাগই কাজ করছে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে। এছাড়াও সরকারের 22টি মন্ত্রণালয় আলাদা করে ক্ষুদ্র ঋণ পরিচালনা করছে। সব মিলিয়ে ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা 1000-এরও বেশি। প্রয়োজনীয় তুলনায় এত প্রতিষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। Why government is involved? 22টা মন্ত্রণালয় কেন ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে? আমি এফআইডি সেক্রেটারিকে একটু রিকোয়েস্ট করবো, হুইচ আর দোজ মন্ত্রণালয়, কেন তারা এটা করছে এবং দরকারটা কি? সমবায় সমিতির যে প্রভাব, এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে, এবং সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক,
এবং প্রয়োজনীয়তা আছে কিনা এট অল, কারণ এটা কিন্তু ওই বেসিক্যালি লোন শার্ক তৈরি করছে অ্যাট দ্য লোকাল লেভেল এবং সেটাকে লিগালাইজ করে দিচ্ছি সমবায় সমিতির নাম দিয়ে। ব্রিটিশ আমল থেকে আসছে বলেই যেটা চালিয়ে যেতে হবে এমন কোনো যৌক্তিকতা থাকা উচিত নয়। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় নানা সংকটের কথা তুলে ধরেন সেমিনারে অংশগ্রহণকারীরা। দুর্বল ব্যাংকে আটকে যাওয়া আমানতের অর্থ ফেরত পেতে গভর্নরের সহযোগিতা চাইলে এসালাম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোতে টাকা রেখে যারা বিপাকে পড়েছেন তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা জানান গভর্নর। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন, এখন রাখার পর এখন ধরা খাইছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করতে ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি ডাটাবেজে যুক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন গভর্নর। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক। শিক্ষকদের বাকি সব দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেন তিনি। এই ঘোষণায় 10 দিন ধরে চলা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। মাজারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। এমন মুহূর্তের জন্য অপেক্ষাটা ছিল দীর্ঘ 40 বছরের। এর মধ্যে অনেক সরকার নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি তাদের দাবি। তবে অন্তর্বর্তী সরকারের কাছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবিগুলো ছিল স্পষ্ট। যে দাবি আদায়ে সারা দেশ থেকে ঢাকায় ছুটে আসেন মাদ্রাসা শিক্ষকরা। পুলিশের লাঠিচার্জ আর টিয়ার গ্যাসের ধোঁয়াও তাদের আন্দোলন থামিয়ে রাখতে পারেনি। অবশেষে সিদ্ধান্ত এলো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সব দাবির সাথে নীতিগতভাবে একমত সরকার, যা আগামী জুন মাসের মধ্যে পূরণ করা হবে বলে জানানো হয়। তবে এর মধ্যে সব দাবি যদি পূরণ না হয় তাহলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি এই আন্দোলনের প্রধান সমন্বয়কদের। আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা কর্মসূচির কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এমন সিদ্ধান্তে আবেগতাড়িত হয়ে পড়েন কেউ কেউ। আপনি আজকে চলে যাবেন 40 বছরের বৈষম্য কাটছে, আমরা 10টা দিন অনেক কষ্ট করছি, অনেক পুলিশের মার খেয়েছি, তারপর রাজপথে বসেছিলাম। আজকের যে ডক্টর ইউনূস সেই স্বপ্ন পূরণ করছে, এই জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই। এর আগে বেলা 2টা পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি পূরণের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষকরা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘ 10 দিনের আন্দোলন এবার দেখলো আশার আলো। যে আলোর দেখা পেতে এই বাবার বয়সী শিক্ষকদের পুলিশের মার খেতে হয়েছে, অনাহারে দিন কাটাতে হয়েছে। এখনো অনেক শিক্ষক হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এখন দেখার বিষয় এই অন্তর্বর্তী সরকার তাদের শুধু আশা দিয়ে ক্ষান্ত থাকেন কিনা। রাজধানীর শাহবাগ থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দলীয় শৃঙ্খলা মেনে আরো বেশি জনকল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর কাজীপাড়ায় 26 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি কথা বলেন। চাঁদাবাজ সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না হুঁশিয়ারি দিয়ে সাইফুল আলম নীরব আইন শৃঙ্খলা বাহিনীকে এর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান। রাজধানীর মোহাম্মদপুরের লাউতলা খাল থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের 7টি তাজা গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে একটি হ্যান্ড গ্রেনেড, 3টি সাউন্ড গ্রেনেড এবং 3টি স্মোক গ্রেনেড সহ মোট 7টি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনা সদস্যরা।
তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। গত 5 আগস্টের পরে কোনো থানা থেকে গ্রেনেডগুলো লুট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল গ্রেনেডগুলো উদ্ধার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছে। শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে আধা বেলা ধর্মঘট পালন করেছে ট্যাঙ্ক, লরি ও শ্রমিক উন্নয়ন। এদিকে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক, লরি শ্রমিক উন্নয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তি না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালে ধর্মঘট ডেকেছে দক্ষিণাঞ্চলের 16 জেলার ট্যাঙ্ক, লরি শ্রমিকরা। বন্ধ রয়েছে খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ। এর ফলে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পার্টিক্স খেলার খবর। বড়দের টি-20তে হারলেও অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটে হারিয়ে জয় দিয়ে মিশন শেষ করল বাংলাদেশ। সুপার 6 এর ম্যাচে ভারতের কাছে হেরেই আগে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের তরুণীদের। সুপার 6 এর নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সুমাইয়া আক্তাররা। মালয়েশিয়ায় প্রথম ব্যাট করে বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসা খেলায় মাত্র 54 রানে গুটিয়ে যায় ক্যারিবীয় নারীরা। জবাবে কোনো উইকেট না হারিয়ে 25 বল হাতে রেখে 55 রান তুলে জয় পায় বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস 25 এবং ফাহমিদা ছোঁয়া 14 রানে অপরাজিত থাকেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। মধ্যরাতে রেল উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধীদের বৈঠক, কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। সকাল থেকে চলবে ট্রেন। 15 দিনের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখার আলটিমেটাম 7 কলেজের শিক্ষার্থীদের 1 মাসের মধ্যে কার্যক্রম শুরুর দাবি মেনে নেয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টে পরিণত হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। মানুষের আস্থা ও বিশ্বাস নষ্টকারী কর্মীদের প্রশ্রয় দেয় না বিএনপি। এবং দুদক আইনে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব জানালেন সংস্থাটির মহাপরিচালক। দ্রুত দেয়া হবে দুর্নীতি মামলার চার্জশিট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।